একটা শক্তিশালী সরকার তৈরি হবে। আমরা শেখ হাসিনার মতো এরকম স্বৈরাচার মনে হয় ইতিহাসে আর খুঁজেও পাবো না। ইমাম সহ নিয়ে পালিয়ে গেছেন, এরকম কি সেটা হয়নি। এরপর 9 মাসের মধ্যে কিন্তু সেখানে নির্বাচন হয়েছিল অক্টোবর 2011 সালে। কিন্তু এখানে একটা আমাদের আশঙ্কার জায়গা আছে, আমরা সেটাই একটু খেয়াল করবো। ওদের কনস্টিটিউশন তৈরি হয়েছে 2014 সালে, কিন্তু তার আগে ওই নির্বাচনটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করেছিল। এই জায়গাটা আসতে চাচ্ছিলাম, তাদের 217 সিটের যে পার্লামেন্ট, সেখানে কেউ সংখ্যা পায় না। একটা পার্টি জাহাজা খানিকটা জামাতের মতো পার্টি, মিশরের যে মুসলিম ব্রাদারহুড, সেই ধরনের একটা পার্টি, তারা 37% ভোট পেয়ে 89 সিট পেয়েছিল। তার মানে তারা অর্ধেকের বেশি সিট পায়, জোট করেছে। এবং বলা হয় একটা দুর্বল সরকার তৈরি হওয়াটাই আসলে সংকট তৈরি করেছিল পরবর্তী দিনে। এবং আমরা অনেকে হয়তো জানি, এই মুহূর্তে যিনি প্রেসিডেন্ট আছেন গাইস সাহিদ, তিনি তিরিশাকে আবার বেনালির জামানায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিরিশাকে নতুন কনস্টিটিউশন লিখেছিল, তিরিশে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য করেছিলেন, সব বাতিল করে আবার একই রকম মহান শক্তিশালী প্রেসিডেন্ট হয়ে উনি বেনালির পথে হাঁটা দিয়েছেন। সংকটটা কি হয়েছিল অভ্যুত্থান পরবর্তী সময় তিরিশার আমার বিবেচনায় হচ্ছে একটা দুর্বল সরকার। জনগণের একটা অংশ হিসেবে আমিও জনগণের একটা অংশকে রিপ্রেজেন্ট করি, এবং একটা অংশ হিসেবে আমি যেটা চাই, সামনে একটা শক্তিশালী সরকার তৈরি হবে এবং একটা শক্তিশালী সরকার তৈরি হওয়ার পথে বাধা তৈরি করার চেষ্টা হচ্ছে। এটা আমি খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আমরা খেয়াল করবো, তিরিশে যে ঘটনা ঘটেছে, ঠিক একই রকম ঘটনার জন্যই একটা দল চেষ্টা করেছে রিপিটেডলি লোয়ার হাউসেও পিআর হতে হবে এই আলাপ আনতে। এই আলাপের পরে এখন নতুন করে শুরু হয়েছে কিভাবে ভবিষ্যতে একটা দুর্বল সরকার তৈরি করা যায়। যে কোনো ভাবে দুর্বল সরকার হলে যেটা হয়, এই যে এত সব কর্মসূচি করার কথা হচ্ছে, এত সব কর্মসূচি তৈরি হলো, এবং আমি বিশ্বাস করি যে এগুলোর ব্যাপারে বিএনপি খুবই আন্তরিকভাবে কাজ করেছে এবং এগুলো বাস্তবায়ন করার জন্য আন্তরিক আছে। প্রধান প্রিরিকুইজিট হচ্ছে বিএনপি একটা শক্তিশালী সরকার তৈরি করতে পারছে কিনা সেটা খেয়াল করবো। আমরা জুলাই সনদ যেটা গণভোটে যাচ্ছে, আমরা খেয়াল করবো আমরা ভবিষ্যতের জন্য কিন্তু কতগুলো বড় বড় ঝুঁকি এই সরকার তৈরি অলরেডি করে ফেলেছে। গণভোটের পর তারা বলছেন যে এক ধরনের আলোচনা করে তারা একটা সনদ তৈরি করেছেন, সেটা চলে যাবে গণভোটে, এবং সেই গণভোটে এক ধরনের বিট্রায়াল আমরা দেখেছি টু বিএনপি, যে আর হতে যে দুটো জিনিস আছে, দুটো জিনিসের মধ্যে যা যা আছে এগুলো বিএনপি শক্ত নোট অফ ডিসেন্ট ছিল। সালাউদ্দিন আহমেদ ভাইকে দেখছি, তিনি অত্যন্ত ব্রিলিয়ান্টলি, অত্যন্ত যুক্তির সাথে তাদের জায়গাগুলো এস্টাবলিশ করেছে। যদি এস্টাবলিশ নাও হয়ে থাকে তাতে কিছু আসে যায় না। একটা দল যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তিনি যদি ক্ষমতায় আসেন তিনি এটার বাইরে থাকবেন, এই পরিস্থিতি থাকতে হবে। কিন্তু আমরা খেয়াল করছি এটাও আলাপ হচ্ছে। এগুলোও কিন্তু ভবিষ্যতে সরকারটা যাতে দুর্বল হয়ে থাকে এই ধরনের একটা সম্ভাবনা বা ঝুঁকি তৈরি করছে। আমরা হয়তো খুব ভালোভাবে খেয়াল করছি, এগুলো প্রত্যেকটা বীজ কিন্তু রাখা হচ্ছে। গণভোটে যদি হ্যাঁ জিতে যায়, তারপর এই আলাপ আসতে পারে। যদি আমি দেখেছি বিএনপি এই ব্যাপারে তাদের সতর্কতা আগেই জানিয়ে রেখেছেন যে তারা এই বাইরে যাওয়া আছে, বা 17ই অক্টোবর যে সনদ স্বাক্ষরিত হয়েছে, তারা আবারও বলেছিলেন যে গণভোটটা সেদিক থেকেও। এই কথাগুলো একটা বলার উদ্দেশ্য আছে। আমি একটা সুনির্দিষ্ট পরিকল্পনা দেখছি, একটা দুর্বল সরকার বা সরকারটাকে ডিস্টার্ব করা যায় সামনে, এই ধরনের একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে।